সোভিয়েত চলচ্চিত্রের ক্রমবিবর্তনের কথা বলতে গেলে প্রথমে প্রাক বিপ্লব রুশ চলচ্চিত্র সম্বন্ধে কিছু বলা দরকার। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকা, ফ্রান্স ও ইংল্যান্ডে প্রায় একই সময়ে ছায়াচিত্রের জন্ম হয়। জনসাধারণের মনে এই চলমান ছবি প্রচণ্ড বিস্ময় ও উদ্দীপনার উদ্রেক করেছিল। ফলে ব্যবসা হিসেবে চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে আবিষ্কর্তাদের মনে কোনো সংশয়ের অবকাশ ছিল না। এরা তাই দেশ বিদেশে ছায়াচিত্র দেখিয়ে এই স্বর্ণপ্রসূ আবিষ্কারের প্রতিমা প্রচার করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। যে বছরে দ্বিতীয় নিকোলাইয়ের অভিষেক হয়, সেই 1896 সালে ফ্রান্সের লুমিয়ের কোম্পানি মস্কোতে প্রথম সিনেমাটোগ্রাফ প্রদর্শনের আয়োজন করে। এর কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডের রবার্ট পলের ও মার্কিন যুক্তরাষ্ট্রের টমাস এডিসনের ছায়াচিত্র রাশিয়ায় দেখানো হয়। এর ফলে রুশ জনসাধারণ এবং সেই সঙ্গে নিকোলাইও ছায়াচিত্রের মোহপাশে আবদ্ধ হয়ে পড়েন। প্রথম ছায়াচিত্রের দর্শকের মধ্যে রাশিয়ার পণ্ডিত ব্যক্তিরাও কেউ কেউ ছিলেন। ভ্লাদিমির স্তাসভ ছিলেন তখনকার শ্রেষ্ঠ সঙ্গীত সমালোচক। এডিসনের তোলা চলন্ত রেলগাড়ির ছবি তাকে আনা ক্যারানিনার কথা মনে করিয়ে দিয়েছিল। এই আদিম চলচ্চিত্র সম্পর্কে ম্যাক্সিম গোর্কির মতামত বিশেষভাবে উল্লেখযোগ্য। গোর্কি বলেন, আজকের দিনের মানুষ তার দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা থেকে বিশেষ উদ্দীপনা লাভ করে না, কিন্তু এইসব সাধারণ ঘটনাই চলচ্চিত্রে এক ঘনীভূত নাটকীয় রূপ ধারণ করে, সেই একই মানুষের মনকে নাড়া দেয়। ভয় হয় একদিন হয়তো এই চলচ্চিত্রের জগৎও বাস্তব জগতে অতিক্রম করে মানুষের হৃদয় মন অধিকার করে বসবে। সেই যুগে ফ্রান্সের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক যোগসূত্র ছিল ঘনিষ্ঠ। তাই গোমো, পাথে ইত্যাদি ফরাসি ছায়াচিত্র কোম্পানি অল্প দিনের মধ্যেই রাশিয়ার বাজার দখল করে বসল। তখনকার অধিকাংশ ছবিই ছিল বাস্তব ঘটনামূলক, অর্থাৎ এখন যাকে নিউজ রিল বলা হয় সেই জাতীয়। ক্রমে উপন্যাস ও নাটকের উপর ভিত্তি করে ছবি তোলা শুরু হলো এবং সিনেমার জনপ্রিয়তা অনেক গুণে বেড়ে গেল। 1903 সালে রাশিয়াতে ফরাসি ছবির পরিবেশনের ব্যবসায় যোগ দিলেন প্রথম রুশ পরিবেশক গুডসম্যান। গুডসম্যানের সাফল্যে উৎসাহিত হয়ে একে একে অনেক রুশ ব্যবসাদার চিত্র পরিবেশকের কাজে নেমে পড়লেন। এর পরের 3 বছর রুশ জাপান যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক বিক্ষোভ ও বিদ্রোহ ইত্যাদি সত্ত্বেও চলচ্চিত্র ব্যবসা উত্তরোত্তর বেড়েই চলল। 1907 সালে আলেকজান্ডার দ্রাসকভ প্রথম রুশ প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার পরের বছর দ্রাসকভ প্রযোজিত প্রথম রুশ ছবি স্টেঙ্কা রাজিন প্রদর্শিত হল এবং প্রচুর অর্থ উপার্জন করল। দ্রাসকভ ও তার প্রতিদ্বন্দ্বী খানসকভ বেশ কিছুদিন ধরে রুশ ছায়াচিত্রের বাজারে নেতৃত্ব করেন। দ্রাসকভের কীর্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল টলস্টয়কে ক্যামেরার সামনে উপস্থিত করা। স্থিরচিত্র তোলানোর ব্যাপারেই টলস্টয়ের আপত্তি ছিল যথেষ্ট, সুতরাং সিনেমাটোগ্রাফ তোলানোর প্রস্তাবে তিনি যে প্রথমে নারাজ হবেন তাতে আর আশ্চর্য কি। কিন্তু চলন্ত ছবির নমুনা দেখে তিনি রীতিমতো উৎসাহিত বোধ করেন। তার মত ছিল রুশ চলচ্চিত্রকারের লক্ষ্য হওয়া উচিত কাল্পনিক কাহিনী বর্জন করে সাধারণ রুশ কৃষকের বাস্তব জীবন ছায়াচিত্রে বর্ণিত করা। প্রথম মহাযুদ্ধ ব্যবসার দিক দিয়ে রুশ চলচ্চিত্রের ক্ষতি তো করেইনি, বরং ইউরোপীয় ছবির আমদানি বন্ধ করে দিয়ে দেশজ ছবির সম্প্রসারণের পথ সহজ করে দিয়েছিল। 1907-এর প্রথম রুশ ছবি থেকে শুরু করে বিপ্লবের আগে পর্যন্ত দ্রাসকভ ও খানসকভ ছাড়া যারা রুশ চলচ্চিত্রের ক্রমপরিবর্তনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যুগ্ম প্রযোজক থিমান ও রাইনহার্ড, পরিচালক গনচার্ফ, প্রোথাজানভ ও ইয়েভগেনি বাউয়ের, সাহিত্যিক ও নাট্যকার লিওনিদ আদ্রেইয়েভ, নাট্য প্রযোজক মায়ারহোল্ড ও বিপ্লবী কবি মায়াকোভস্কির নাম উল্লেখযোগ্য। রুশ শিল্পী সাহিত্যিকদের মধ্যে যে কজন চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিতে প্রস্তুত ছিলেন এবং সেই বিশ্বাসে চিত্র নির্মাণের কাজে নিজেদের নিয়োজিত করেছিলেন তাদের মধ্যে আন্দ্রেইয়েফের নাম সর্বাগ্রে করতে হয়। ফ্রান্স, ইতালি ও জার্মানিতে অ্যাপোলিনিয়র, দানুৎসিও, গেহার্ড, হাউপ্টম্যান প্রমুখ অগ্রণী সাহিত্যিকেরা চলচ্চিত্রের কাজে যোগ দিতে দ্বিধা করেননি। আন্দ্রেইয়েফ চেয়েছিলেন রুশ শিল্পী সাহিত্যিকেরাও উন্নাসিকতা বর্জন করে চলচ্চিত্রের কাজে এগিয়ে আসুক। আন্দ্রেইয়েফের প্ররোচনায় একাধিক সাহিত্যিক চিত্রনাট্যকার হিসেবে বিভিন্ন প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু প্রযোজকদের অযাচিত হস্তক্ষেপের ফলে
এসব চিত্রনাট্যের কোনোটাই অবিকৃতভাবে পর্দায় পৌঁছতে পারেনি। 1913 সালে মায়াকোভস্কির প্রথম চলচ্চিত্র অভিজ্ঞতারও পরিসমাপ্তি হল শোচনীয়ভাবে। তার স্বরচিত চিত্রনাট্য শুনে প্রযোজক পার্স্কি সরাসরি নাকচ করে দিলেন। অথচ কিছুদিন পরে এই পার্স্কি প্রযোজিত একটি ছবিকে মায়াকোভস্কি তার চিত্রনাট্যের প্রায় অবিকল প্রতিচ্ছবি দেখতে পেলেন। আধুনিক মঞ্চরিতের অন্যতম পথিকৃত মায়ারহোল্ড 1914 সালে অস্কার ওয়াইল্ডের পিকচার অফ ডোরিয়ান গ্রে থেকে একটি ছায়াচিত্র রচনা করেন। এই ছবি যারা দেখেছেন তাদের মতে নির্বাক চিত্রের ইতিহাসে ডোরিয়ান গ্রে অভিনবত্বে জার্মানির কালিগারির সঙ্গে তুলনীয়। দুঃখের বিষয়, রুশ নাট্যজগতের অন্যতম শিরোমণি কনস্তান্তিন স্তানিস্লাভস্কি তার জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্র সম্পর্কে একটা বিরুদ্ধ মনোভাব পোষণ করে গিয়েছিলেন। জুরিখে নির্বাসনকালে সারাদিনের কাজের পর লেনিন প্রায়ই সন্ধ্যাটা কাটাতেন সিনেমা প্রেক্ষাগৃহে। এটা যে কেবল অবসর বিনোদনের জন্য তা নয়, লেনিনের প্রধান উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন দেশের সংবাদচিত্র দেখে সেই সব দেশের জনসাধারণ নেতৃস্থানীয় ব্যক্তিদের আচার ব্যবহার লক্ষ্য করা। ছায়াচিত্র যে মানুষের জ্ঞানের পরিধি আশ্চর্যভাবে প্রসারিত করতে পারে একথা লেনিন জুরিখে থাকতেই বুঝেছিলেন। প্রথম মহাযুদ্ধের শুরুতে একটা প্রবল দেশাত্মবোধ সমস্ত রাশিয়াতে পরিব্যাপ্ত হয়েছিল। এর প্রতিফলন রুশ ছায়াচিত্র লক্ষ্য করা গিয়েছিল। রাশিয়ার জয় হোক, জার্মানি নিপাত যাক, এই ছিল যুদ্ধের প্রথম বছরের রুশ ছবির বিষয়বস্তু। কিন্তু দ্বিতীয় বছরে যখন দেশে অরাজকতা শুরু হলো, জার্মান ও অস্ট্রীয় সৈন্য তাদের লুপ্ত এলাকা পুনরুদ্ধার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল, এবং তারও পরে যখন যুদ্ধ সম্পর্কে অনীহা এবং জারির শাসননীতিতে গভীর অনাস্থা জনসাধারণের মনে বদ্ধমূল হতে লাগলো, তখন এই ব্যাপক ভাঙনের চেহারাটাও যেন রুশ চলচ্চিত্রে দেখা গেল। নট নর্মাল ম্যান অ্যান্ড উমেন but devils, aesthetics, vampires, people, the films of the Russian winter of 1916। অথচ ফিল্ম ব্যবসার মন্দার কোনো প্রশ্ন তখনও ওঠে না। প্রযোজনা ও পরিবেশনার কাজ করছে 164টি চালু কোম্পানি। 40 লক্ষ রুবলের ওপর মূলধন খাটছে ফিল্ম ব্যবসায়। আসলে যেটার অভাব ছিল সেটা হলো শৃঙ্খলা এবং ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চয়তা। 1917-র ফেব্রুয়ারি বিপ্লবের ফলে চলচ্চিত্র কর্মীদের মনে একটা আশার সঞ্চার হয়েছিল, কিন্তু প্রভিশনাল গভর্নমেন্ট সেই আশাকে সাময়িকভাবে ব্যাহত করল। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রুশ ইতিহাসের গতি ও পরিণতির বিবরণ এখানে অবান্তর। তবে এটা বলা দরকার যে অক্টোবরের 1 মাস আগেই একটি জরুরি শ্রমিক সম্মেলনে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শিল্পের প্রকৃতি ও উদ্দেশ্য কী হওয়া উচিত সেই সম্বন্ধে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। অবশ্যই এই সম্মেলনের একটা প্রধান আলোচ্য বিষয় ছিল চলচ্চিত্র। বিপ্লবোত্তর শ্রমিক শিল্প সংঘ প্রোলেট কালেটের সূত্রপাত এই সম্মেলনেই। বিপ্লবে বলশেভিক দলের জয় যখন অবধারিত, তখন নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত হয়ে বহু ব্যালে ও চলচ্চিত্র শিল্পী রাশিয়ার দক্ষিণে বলশেভিক অধিকৃত এলাকার বাইরে গিয়ে ডেরা বাঁধেন। আরও পরে এইসব জায়গা ছেড়ে তাঁদের পশ্চিমে অর্থাৎ ইউরোপে এবং আমেরিকায় গিয়ে পড়তে হয়। এদের মধ্যে অবশ্য সাধারণ কর্মীর চেয়ে প্রযোজক, পরিচালক ও অভিনেতা অভিনেত্রীর সংখ্যাই বেশি ছিল। এদের অনেকেই আর দেশে ফেরেননি, অথচ বিদেশে গিয়ে স্থায়ী প্রতিষ্ঠা লাভ করেছেন এমন দৃষ্টান্ত খুব কম। সোভিয়েত রাশিয়ার চলচ্চিত্র ব্যবসার জাতীয়করণের ঘটনাকাল হল আগস্ট 1919। অক্টোবর 1917 থেকে আগস্ট 1919-এর মধ্যে চলচ্চিত্র সংক্রান্ত কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এক হল প্রথম সরকারি সিনেমা কমিটির উদ্ভব, দ্বিতীয় শিক্ষা বিভাগের অধীনে ক্রুপস্কায়ার তত্ত্বাবধানে একটি চলচ্চিত্র উপবিভাগ গঠন। সিনেমার দিকে সরকারের একটি দৃষ্টি চিত্র ব্যবসায়ীদের মনঃপূত হল না, ফলে মস্কো থেকে আরও কিছু চিত্র প্রযোজক যন্ত্রপাতি সমেত দক্ষিণে পলায়ন করলেন। স্বভাবতই এর ফলে একটা সংকটাপন্ন অবস্থার উদ্ভব হলো। অবশেষে সরকার একটি আইন জারি করে এই পলায়নের পথ বন্ধ করতে বাধ্য হলেন এবং তারপর আরেকটি নতুন কমিটি তৈরি করে প্রযোজকদের চিত্র নির্মাণে উৎসাহ দেবার ব্যবস্থা করলেন। সিনেমা কমিটির প্রথম দিকের ইশতেহারগুলিতে চলচ্চিত্রের শিল্পের চেয়ে শিক্ষার দিকটাকেই বেশি জোর দেওয়া হতো। শিল্পের দিকটা দেখতেন পরিচালক নিজেই। মায়াকোভস্কি আগে যে সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, 1918 সালের মার্চ মাসে তিনি সে সুযোগ পেলেন। পরপর 4খানা চিত্রনাট্য তিনি মস্কোর নেপচুন কোম্পানির জন্য লিখলেন। শুধু তাই নয়, এর একটিতে জ্যাক লন্ডনের মার্টিন ইডেনের চিত্ররূপ
তিনি প্রধান ভূমিকায় অভিনয় করলেন, কিন্তু পরিচালনার দুর্বলতা হেতু মায়াকিভস্কির মতেই চারখানার একখানা ছবিও উতরয়নি। 1918 সালের 1 মেতে মস্কোর রেড স্কোয়ারে প্রথম মে দিবস উৎসবের ছবি তুলতে সিনেমা কমিটি এক তরুণ আলোকচিত্র শিল্পীকে নিযুক্ত করলেন। এর নাম এদওয়ার্ড তিসে। উত্তরকালে আইজেনস্টাইনের ক্যামেরাম্যান রূপে ইনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেন। সেই বছরই জুন মাসের 27 তারিখে প্রথম সোভিয়েত কাহিনীচিত্র সিগন্যাল প্রদর্শিত হয়। ছবির পরিচালকের নাম ছিল আলেকজান্ডার আরকাতভ। এর কিছুদিন পরেই অ্যাজিড ট্রেনের সূচনা। এই অ্যাজিড ট্রেনে ছিল খবরের কাগজ ও হ্যান্ডবিল ছাপার ব্যবস্থা, নতুন নাটক লেখার ও অভিনয় করার দল ও ফিল্ম তৈরি করার জন্য কর্মী ও সরঞ্জাম। ট্রেনের গন্তব্যস্থল ছিল রাশিয়ার পূর্ব সীমান্ত। রেড আর্মি তখন চেক সৈন্যের সঙ্গে যুদ্ধ করে কাজান পুনরুদ্ধার করার চেষ্টা করছে। এই রেড আর্মির সৈন্যদের উদ্দীপিত করবার জন্যেই অ্যাজিড ট্রেনের সৃষ্টি। এই ট্রেনের চলচ্চিত্রকর্মীদের পুরোভাগে ছিলেন এদওয়ার্ড তিসে। যা ছবি তোলা হতো তার সম্পাদনার ভার নিতে এগিয়ে এলেন 20 বর্ষীয় তরুণ কবি জিগা ভেরতভ। সোভিয়েত সরকারের শিক্ষা প্রচারের ব্যাপক উদ্যোগ দেখে উদ্বুদ্ধ হয়ে ম্যাক্সিম গোর্কি নিজে থেকে এগিয়ে এসে একটি বক্তৃতা মারফত চলচ্চিত্র ও নাটক সম্পর্কে কতগুলো প্রস্তাব করেন। এই দুই শক্তিশালী শিল্প মাধ্যমের সাহায্যে মানব সভ্যতার ইতিহাস কিভাবে সাধারণ মানুষের কাছে উপস্থিত করা যেতে পারে, বক্তৃতায় তিনি সেই কথাই বলেছিলেন। দুঃখের বিষয়, যন্ত্রপাতি, লোকবল ও অর্থবলের দিক দিয়ে সোভিয়েত চলচ্চিত্র তখনও এমন অবস্থায় পৌঁছায়নি যাতে গোর্কির এই মহান পরিকল্পনাকে সুষ্ঠুভাবে রূপদান করা সম্ভব হয়। গোর্কি পরিকল্পিত 25টি চিত্রনাট্য তাই কাগজের পৃষ্ঠাতেই রয়ে গিয়েছিল। সোভিয়েত চলচ্চিত্র জাতীয়করণের কিছুদিন পরেই একটি মার্কিন ছবি রাশিয়াতে মুক্তি লাভ করে এবং সোভিয়েত জনসাধারণ ও চলচ্চিত্রকর্মীদের মনে গভীরভাবে রেখাপাত করে। ছবিটি হল গ্রিফিথ পরিচালিত ইন্টলারেন্স। পরে গ্রিফিথের অন্যান্য ছবিও রাশিয়াতে ব্যাপকভাবে দেখানো হয়। সোভিয়েত চলচ্চিত্র শিল্পের ওপর গ্রিফিথের প্রভাব আইজেনস্টাইনও মুক্ত কণ্ঠে স্বীকার করেছিলেন। আইজেনস্টাইন 1918 সালে পেত্রোগার্দে সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষা করে রেড আর্মিতে যোগ দেন। সেই সময়ে অ্যাজিড ট্রেনে ব্যবহারের জন্য কিছু প্রচারচিত্র তিনি এঁকেছিলেন। যুদ্ধের পরে ইঞ্জিনিয়ারিং স্কুলে ফিরে এসে আবার কিছুদিনের মধ্যেই স্কুল ছেড়ে প্রলেট কাল্টে যোগ দিয়ে তিনি সোভিয়েত শিল্পের কাজে লিপ্ত হয়ে পড়েন। ইতিমধ্যে একটি সরকারি চলচ্চিত্র শিক্ষায়তন সূচিত হয়েছে। শিক্ষকদের মধ্যে কিছু প্রাক বিপ্লব চলচ্চিত্রকর্মীদের সঙ্গে রয়েছে অ্যাজিড ট্রেনের অন্যতম ক্যামেরাম্যান লেভ কুলেসভ। এই শিক্ষায়তনের প্রথম মে দিবস উৎসবে আমরা সোভিয়েত চলচ্চিত্রের আরেকজন ভবিষ্যৎ দিকপালের সাক্ষাৎ পাই। এর নাম সেভোলোড পুদোভকিন। পুদোভকিন ছিলেন রাসায়নিক। গ্রিফিথের ইন্টলারেন্স দেখে উৎসাহিত হয়ে তিনি চলচ্চিত্রের কাজে এগিয়ে আসেন। এর হাতেখড়ি হয় অভিনেতা হিসেবে। একে একে এগিয়ে এসে সিনেমার কাজে যোগ দিয়ে যারা সোভিয়েত চলচ্চিত্র শিল্পকে গড়ে তুলতে সাহায্য করেছেন, উপরোক্ত 3 জন ছাড়া তাদের মধ্যে ছিলেন আলেকজান্ডার দোবোচেঙ্কো, গ্রিগরি কোজিনসেভ, লিওনিদ ক্রাউবের্গ, সের্গেই ইউতকেভিচ, মিখাইল চিয়াউরেলি, ফ্রিদরিচ এরমলের, সের্গেই ভাসিলিয়েভ, মিখাইল কালাতোজোভ। বিপ্লবের পরেই কয়েকটা বছর স্বভাবতই রুশবাসীদের একটা সংকটময় অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। ইউরোপের সঙ্গে বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাবার ফলে চিত্র নির্মাণের যন্ত্রপাতি ও কাঁচামালের একান্ত অভাব দেখা দিয়েছিল। এর প্রতিকারকল্পে লেনিন একটি নতুন অর্থনৈতিক পন্থার প্রবর্তন করলেন, যার ফলে বাণিজ্যের পথ কিছুটা সুগম হলো। কিন্তু তারপরেই দেখা দিল বিশ্বব্যাপী দুর্ভিক্ষ। চিত্র প্রযোজকেরা দুর্ভিক্ষের সাহায্যকল্পে দুর্ভিক্ষের ছায়াচিত্র তুলে সারা দেশে দেখানোর ব্যবস্থা করলেন। এই জাতীয় 3খানা ছবি পরপর তোলা হয়। তার মধ্যে একটির চিত্রনাট্য রচনা করেছিলেন পুদোভকিন, আরেকটি ছবি দ্য ফেমিনি ইন রাশিয়া তুলেছিলেন নরওয়েজীয় পর্যটক ডক্টর ফ্রিডজফ ন্যানসেন। এই ছবি ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকায় দেখানোর ফলে রাশিয়ার অবস্থা সম্পর্কে ব্যাপক সহানুভূতি উদ্রেক করতে সমর্থ হয়েছিল। এরপরে ক্রমে সোভিয়েত রাশিয়ার বিভিন্ন প্রদেশে স্বশাসিত চলচ্চিত্র বিভাগ স্থাপিত হতে থাকে। জর্জিয়া ও ইউক্রেনের স্টুডিওতে নতুন উদ্যমী ছবি তোলা শুরু হয়। স্টেট ফিল্ম স্কুলে কুলেসভের পরীক্ষা নিরীক্ষার কাজ চলতে থাকে। পুদোভকিনও এই সময়ে কুলেসভের সঙ্গে যোগ দেন। লেনিন বলেছিলেন যে নবগঠিত সোভিয়েত রাষ্ট্র কাল্পনিক কাহিনীমূলক ছবির চেয়ে বাস্তবভিত্তিক ছবির মূল্য অনেক বেশি। সাম্যবাদী আদর্শ ও সোভিয়েত জীবনযাত্রা বাস্তব রূপ প্রচারের জন্য
1922 সালে মে মাসে কিনো প্রাভদার সূচনা হয়। কিনো প্রাভদা ছিলেন সাপ্তাহিক সংবাদপত্রের চলচ্চিত্র সংস্করণ। অ্যাজিড ট্রেনের জিগা ভের্থফের তত্ত্বাবধানে এই সংবাদচিত্র তোলা হতো। কিনো প্রাভদাকে আজকের দিনের সাপ্তাহিক নিউজ রিলের জনক বলা হয়। যাবতীয় সোভিয়েত ফিল্ম পত্রিকার আবির্ভাব হয় এই সময়েই। কিনো, টোফু কিনো ইত্যাদি পত্রিকা প্রায় একই সময়ে আত্মপ্রকাশ করে। কিনো গাজেতা নামক সাপ্তাহিক পত্রিকা 1923-এর সেপ্টেম্বর মাসে প্রথম প্রকাশিত হয়ে আজও পর্যন্ত টিকে আছে। আইজেনস্টাইন প্রোলেট কাল্টের পক্ষ থেকে এই প্রথম অত্রভয়েস্কি ইনাফ সিম্পলিসিটি ইজ এভরি ওয়াইজ ম্যান নাটকটি মঞ্চস্থ করেন। এই নাটকেরই অংশ হিসেবে গ্লুমভস ফিল্ম ডায়েরি নামে একটি ব্যঙ্গাত্মক টুকরো আইজেনস্টাইনকে তুলতে হয়েছিল। এটাই ছিল চলচ্চিত্রে আইজেনস্টাইনের হাতেখড়ি। 1923-এর 17 আগস্টের একটি ইস্তেহারে সমস্ত বেসরকারি চলচ্চিত্র প্রতিষ্ঠান তুলে দিয়ে সোভিয়েত সরকার প্রযোজনা ও পরিবেশনার সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন। এরপরেই নির্বাক সোভিয়েত চলচ্চিত্রের সুবর্ণ যুগের শুরু। আশ্চর্য অল্প সময়ের মধ্যে সোভিয়েত ছবির সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যে কটি ছবি এই সুনামের জন্য দায়ী তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল কুলেশভের ব্যঙ্গাত্মক দ্য এক্সট্রা অর্ডিনারি অ্যাডভেঞ্চার অফ মিস্টার ওয়েস্ট ইন দ্য ল্যান্ড অফ দ্য বলশেভিকস, পুদোভকিনের দুখানা ছবি ডেথ রে ও মেকানিক্স অফ দ্য ব্রেইন, ভের্থফের বাস্তবভিত্তিক চলচ্চিত্রমালা কিনো আই ও আইনস্টাইনের স্ট্রাইক। কুলেশভ মিস্টার ওয়েস্ট রচনা করেছিলেন প্রধানত চলচ্চিত্র অভিনয় সম্পর্কে তার কতগুলি মৌলিক থিওরি যাচাই করার জন্যে। প্রাক বিপ্লব রুশ ছবিতে যে অভিনয় রীতি ব্যবহার হতো তা ছিল রঙ্গমঞ্চের রীতি। মস্কো আর্ট থিয়েটারের অভিনয় পদ্ধতিকে চলচ্চিত্র দুর্লঙ্ঘ বলে মেনে নেওয়া হতো। কুলেশভের বিশ্বাস ছিল সিনেমার অভিনয় রীতি হওয়া উচিত একেবারে স্বতন্ত্র, এবং এই বিশ্বাসের ওপর নির্ভর করে অভিনেতাদের দিয়ে নতুন ধরনের অভিনয় করিয়ে মিস্টার ওয়েস্টে কুলেশভ 16 আনা সাফল্য অর্জন করেছিলেন। পুদোভকিনও তার প্রথম ছবি ডেথ রেতে কতগুলি নতুন জিনিসের প্রবর্তন করেন। চলচ্চিত্রে জনসমাবেশের দৃশ্য সুষ্ঠুভাবে দেখাতে হলে এই জনতাকে দিয়েও যে সঙ্গবদ্ধভাবে অভিনয় করানো দরকার এটা পুদোভকিনি প্রথম প্রমাণ করলেন। তাছাড়া শ্রমিক আন্দোলনের দৃশ্যে এই ছবিতে পুদোভকিনি প্রথম অভিনেতাদের শ্রমিক সাজানোর রীতি বর্জন করে আসল শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিলেন। জিগা ভের্তফ কিনো আইতে প্রমাণ করলেন যে ক্যামেরা যদি বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারে এবং সুনির্বাচিত ডিটেলের সাহায্যে সে বাস্তবের স্বরূপ উন্মোচন করতে পারে, তবে চলচ্চিত্র লোকচিত্র জয় করার জন্য সাজানো গল্পের অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, হালফিলের সিনেমা ভ্যারিটি রীতির সঙ্গে 40 বছর আগে কিনো আই রীতির কোনো প্রভেদ নেই। এখানে ভের্থফের উক্তি প্রণিধানযোগ্য। ইট ইজ নেসেসারি টু গেট আউট অফ দিস লিমিটেড সার্কেল অফ অর্ডিনারি ভার্সন। রিয়ালিটি মাস্ট বি রেকর্ডেড not by imitating it, but by broadening the range ordinarily encompassed by the human eye. স্ট্রাইক ছবিতে আইজেনস্টাইন সোভিয়েত চলচ্চিত্রে বিপ্লব আনলেন। তথাকথিত প্লট বা কাহিনীর অনুপস্থিতি, কেন্দ্রস্থ কোনো নায়ক চরিত্রের অনুপস্থিতি এবং এসব ছিল তখনকার যুগে অভাবনীয়। স্ট্রাইকের বিষয়বস্তু হলো একটি প্রাক বিপ্লব ধর্মঘট। কিভাবে সে ধর্মঘটের সূত্রপাত হলো এবং কিভাবে মালিকপক্ষ শ্রমিকদের উপর বল প্রয়োগ করে ধর্মঘট ভেঙে দিলেন। এই সরল কাঠামো অবলম্বন করে সুনির্বাচিত টাইপ চরিত্র, দৃশ্যপট ও ডিটেলের সাহায্যে এবং সম্পাদনা ও দৃশ্য পরিকল্পনার কৃতিত্বে আইজেনস্টাইন স্ট্রাইক ছবিতে আশ্চর্য নাটকীয় আবেগের সঞ্চার করলেন। আইজেনস্টাইন যে সম্পাদনা রীতির উদ্ভব করেছিলেন তাকে তিনি মন্তাজ অফ অ্যাট্রাকশনস আখ্যা দিয়েছিলেন। অর্থাৎ তার মতে ছবির প্রতিটি শটে এমন উপাদান থাকবে যা এককভাবে এবং তার পূর্বেও এবং পরের শটের সঙ্গে সংযুক্তভাবে দর্শকের মনকে ক্রমাগত আকৃষ্ট, চমকিত ও উদ্বেলিত করবে। এর পরের বছর ছিল 1905-এর বিপ্লবের 20তম স্মৃতি উৎসব পালনের বছর। আইজেনস্টাইন ততদিনে প্রোলেট কাল্ট ছেড়ে চিত্র পরিচালক হিসেবে মস্কোর একটি স্টুডিওতে যোগদান করেছেন। 1905-এর ঘটনাবলী চিত্রায়িত করার জন্যে তাকে অনুরোধ করা হলো এবং এই ঘটনাবলীকে ভিত্তি করে রচিত একটি চিত্রনাট্যও তাকে দেওয়া হলো। 1935 চিত্রনাট্য শেষ পর্যন্ত পোটেমকিনে রূপ নিল। এই বিশ্ববিশ্রুত বহু বিশ্লিষ্ট ছবির ব্যাখ্যা এখানে নিষ্প্রয়োজন, কিন্তু এই তথ্য প্রকাশ করা দরকার যে সোভিয়েত বিদগ্ধ জনের উচ্ছ্বাস লাভ করলেও
পোটেমকিনের অনুমোদন লাভ করতে আইজেনস্টাইনের বেশ কিছুটা সময় লেগেছিল। 1926 সালে বার্লিনে দেখানোর ফলে জার্মান দর্শকদের অকুণ্ঠ প্রশংসা লাভের পর ছবিটি রাশিয়ায় প্রথম ব্যাপকভাবে প্রদর্শিত হয়। এই একই বিপ্লবকে কেন্দ্র করে পরবর্তী উল্লেখযোগ্য সোভিয়েত ছবি হল গোর্কির উপন্যাস অবলম্বনে পুদোভকিনের মাদার। পুটুমকিনের মতোই মাদার সোভিয়েত চলচ্চিত্রের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। মাদার ও পোটেমকিনের তুলনামূলক বিচারে এই দুই মহান চিত্র পরিচালকের দৃষ্টিভঙ্গির পার্থক্যের একটি ইঙ্গিত পাওয়া যায়। আইজেনস্টাইনের আঙ্গিকে জ্যামিতিক ছকের আভাস সুস্পষ্ট। এর ফলে বিষয়বস্তুর মানবিক দিকটা কিঞ্চিত ব্যাহত হলেও মূল প্রতিপাদ্য বিষয় সরল, সবল এবং রুজুভাবে উপস্থাপিত হয়। পুদোভকিনের ছবিটির মানবিকতা ও গীতময়তা লক্ষণীয়। আঙ্গিকের দখলও অবশ্য আছে, তবে আইজেনস্টাইনের অকাট্য গাণিতিক অবশ্যম্ভাবিতা নেই। সঙ্গীতের উপমা দিলে বলতে হয় আইজেনস্টাইন যেন বাখের কথা স্মরণ করায়, আর পুদোভকিন যেন বেটোফেনের সমগোত্রীয়। সোভিয়েত নির্বাক চলচ্চিত্রের তৃতীয় প্রতিভা আলেকজান্ডার দোভচেঙ্কোর আবির্ভাব হয় 1926 সালে। দোভচেঙ্কো ছবি আঁকতেন। গণতান্ত্রিক সমাজে চিত্রশিল্পের চেয়ে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল, এই ধারণা অকস্মাৎ তার মনে উদিত হওয়ায় তিনি খারকভের বাড়ি ছেড়ে উদেসার ফিল্ম স্টুডিওতে উপস্থিত হন। অল্প কদিনের মধ্যেই দুখানা কমেডি ছবি তার হাত পাকিয়ে তিনি উপকথামূলক তৃতীয় ছবি জভেনিগোরা রচনা করেন। ছবিটি শেষ হবার পর ওদেসার স্টুডিওর মালিক তার মস্কোর প্রতিনিধিকে সেটি পাঠান। উক্ত প্রতিনিধি ছবি দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আইজেনস্টাইন ও পুদোভকিনের মতামতের জন্য তাদের ডেকে এনে সেটি দেখানোর ব্যবস্থা করেন। আইজেনস্টাইন বলেছেন, Pudovkin and I had a wonderful task to answer the questioning eyes of the auditorium with a joyful welcome to our new colleagues and to be the first to greet him. এর পরের 4 বছরের মধ্যে একের পর এক বহু ছবি সোভিয়েত চলচ্চিত্রের খ্যাতি সারা বিশ্বে পরিব্যাপ্ত করতে সাহায্য করে। আইজেনস্টাইনের জেনারেল লাইন ও অক্টোবর, পুদোভকিনের এন্ড অফ সেন্ট পিটার্সবার্গ ও স্টর্ম ওভার এশিয়া, দোভচেঙ্কোর আর্সেনাল ও আর্থ, তুরিনের ডকুমেন্টারি টুকসির, রুমের বেড অ্যান্ড সোফা, অ্যারমলেরের ফ্র্যাগমেন্টস অফ অ্যান এম্পায়ার, মিখাইল রমের দ্য গোস্ট দ্যাট উইল নট রিটার্ন ইত্যাদি সবই এই 4 বছরের মধ্য ছবি। জেনারেল লাইন ছবির সম্পাদনার সময়ে আইজেনস্টাইন স্টেট ইনস্টিটিউটে শিক্ষকতা করবার কথা চিন্তা করেছিলেন। চলচ্চিত্র তত্ত্ব নিয়ে গভীর চিন্তার ফলে তিনি যে সমস্ত মৌলিক সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন সেগুলি তরুণ ছাত্রদের মধ্যে সঞ্চারিত করাই ছিল তার লক্ষ্য। স্টেট ইউনিভার্সিটিতে বছরখানেক অধ্যাপনার পর আইজেনস্টাইনের ক্যামেরাম্যান টিসে ও সহকারী আলেকজান্ডার ফকে সঙ্গে নিয়ে আমেরিকা যাত্রা করেন। 1929 সালে আমেরিকায় সবাক চিত্রের প্রবর্তন হয়। এই নতুন আবিষ্কার সম্বন্ধে তথ্য আহরণ ছিল এই সফরের একটা প্রধান উদ্দেশ্য। এছাড়া আইজেনস্টাইন কিছুদিন যাবৎ মার্কস এর ক্যাপিটালের একটা চিত্ররূপ পরিকল্পনা করেছিলেন এবং তার বিশ্বাস ছিল ধনতান্ত্রিক আমেরিকার সঙ্গে চাক্ষুষ পরিচয় না হলে এ কাজ সম্ভব নয়। আমেরিকায় পৌঁছানোর পর হলিউডের 2-1টি কোম্পানি আইজেনস্টাইনকে ছবি করার প্রস্তাব দেয়। এগুলি শেষ পর্যন্ত বানচাল হয়ে যায়। অবশেষে আপটন সিনক্লিয়ারের পৃষ্ঠপোষকতায় মেক্সিকান সভ্যতার ক্রমবিকাশের প্রামাণ্য ছবি কুই ভিভা মেক্সিকো তোলার উদ্দেশ্যে মেক্সিকোয় গিয়ে 2 বছর অক্লান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ ফুট ফিল্ম ব্যয় করে তার সমস্তই সিনক্লেয়ারের জিম্মায় রেখে দেশে ফিরে আসেন। সিনক্লেয়ার কথা দিয়েছিলেন ল্যাবরেটরির কাজ শেষ হলে সমস্ত মাল সম্পাদনার জন্য রাশিয়ায় পাঠিয়ে দেবেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সিনক্লেয়ার একটি চিঠিতে জানায় যে মেক্সিকোর খরচ উসুল করার জন্য তিনি সমস্ত মাল একটি হলিউড কোম্পানিকে বেচে দিয়েছেন। ইতিমধ্যে রাশিয়ার সবাক ছবি তোলা আরম্ভ হয়ে গিয়েছে এবং প্রথম সবাক ছবি ছিল নিকোলাই এর কাব্যময় রোড টু লাইফ দেখানো হয়ে গিয়েছে। শব্দ ও ইমেজের কি সম্পর্ক হওয়া উচিত তা নিয়ে তর্ক বিতর্ক সিনেমা পত্রিকার পাতায় পাতায় প্রকাশিত হতে শুরু করেছে। একে একে পুদোভকিন, দোভচেঙ্কো বা ইভান ইউথকেচিভ, গোল্ডেন মাউন্টেন্স, কুলেজ, ম্যান অ্যান্ড জবস সকলেই সবাক ছবি তুললেন। অন্যান্য দেশের চেয়ে কিছু দেরিতে আরম্ভ করার ফলে প্রথম দিকের সোভিয়েত সবাক চিত্রে ইউরোপ বা আমেরিকার প্রথম সবাক ছবির দোষগুলি ছিল না। নির্বাক যুগে 4খানা অসাধারণ ছবি তৈরি করা সত্ত্বেও
আমেরিকা থেকে ফিরে এসে আইজেনস্টাইন সরকারের কাছ থেকে তেমন সমাদর পেলেন না। চারদিকেই তখন শিল্পীদের উপর সরকারি নজরের মাত্রাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইজেনস্টাইন তার পরবর্তী ছবির জন্য যে কাহিনী নির্বাচন করেছিলেন, কর্তা সুমিয়াৎস্কি তা নাকচ করে দিয়ে অন্য আরেকটি বিষয় নিয়ে ছবি করার আদেশ দিলেন। সেটিও শেষকালে বানচাল হয়ে যাওয়ায় আইজেনস্টাইন চিত্র রচনার কাজ বন্ধ করে দিয়ে অধ্যাপনার কাজে মনোনিবেশ করলেন। এ কাজে অবশ্যই তার উৎসাহের অভাব ছিল না। অল্পকালের মধ্যেই নানা শিক্ষারীতির প্রবর্তন করে তিনি বিদ্যালয়ের ভোল একেবারে পাল্টে দিলেন। সবাক যুগের আরম্ভ থেকে আজ পর্যন্ত সোভিয়েত চলচ্চিত্রের এই ৩৫ বছরের অনেকটা সময়ে অনেক প্রথম শ্রেণীর সোভিয়েত পরিচালক সরকারি হস্তক্ষেপের ফলে হয় ইচ্ছে মতো ছবি করতে পারেননি, না হয় ছবি করে তা সংশোধন করতে বাধ্য হয়েছেন। অনেক সময় সরকার তৈরি ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করে তার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন। আবার এক এক সময় ছবি প্রদর্শিত হয়ে সরকারি সমালোচনার কষাঘাতে পঙ্গু হয়ে গিয়েছে। এমন না হলে যে দেশে গড়পড়তা বছরে ১০০টি করে ছবি তৈরি হয়েছে, সে দেশের নির্বাক ছবি সারা বিশ্বে শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেছে। সে দেশে সবাক যুগে ৩০ বছরে প্রায় ৩,০০০ ছবির মধ্যে মাত্র ৩০খানা ছবির নাম কেন লোকে মনে রাখবে? এর একটা কারণ অবশ্য এই যে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারটার মধ্যেই কতগুলো পরস্পর বিরোধী দিক আছে, যেগুলো সমাজ ব্যবস্থার দ্বারা প্রভাবিত না। যেমন দর্শক নিরপেক্ষভাবে চলচ্চিত্র রচনা সম্ভব নয়, সে যেমন আমেরিকাতেও নয় তেমন সোভিয়েত রাশিয়াতেও নয়। অথচ দর্শক মন বলে যে বস্তুটির উল্লেখ করা হয়ে থাকে তার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই বা থাকা সম্ভব নয়। তাহলে সেই দর্শক মনের সঙ্গে শিল্প মনের সমন্বয় ঘটবে কী করে? দ্বিতীয়, ধনতান্ত্রিক সমাজে চিত্র নির্মাতার স্বাধীনতা যেমন মালিকপক্ষের খেয়ালখুশির ওপর নির্ভরশীল, সেরকম গণতান্ত্রিক সমাজে সরকার যেখানে শিল্পের সংজ্ঞা নির্দেশ করে দেবেন, সেখানেও শিল্পীর স্বাধীনতা এই নির্দিষ্ট পরিধির মধ্যেই আবদ্ধ। আইজেনস্টাইন, পুদোভকিন, দোভচেঙ্কো, দনস্কোই প্রমুখ প্রত্যেকেরই কোনো না কোনো সময়ে তাদের রচিত চিত্রনাট্য বা চলচ্চিত্রের জন্য সরকারি কটাক্ষ ভোগ করতে হয়েছে। অথচ এরা যে প্রতিভাবান সমাজ সচেতন শিল্পী নন, একথা বলার স্পর্ধা আমাদের আছে কি? ৩০ শতকের কিছু সবাক সোভিয়েত ছবি আরও দেদীপ্যমান। আইজেনস্টাইনের আলেকজান্দার নেভস্কি, ভ্যাসিলিয়েভ ভ্রাতৃদ্বয়ের চাপায়েভ, ভেরতোফের 3 সং অফ লেনিন, দনস্কোইয়ের গোর্কি জীবনী, দোভচেঙ্কোর আর্থ এর মধ্যে উল্লেখযোগ্য। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে প্রথম মহাযুদ্ধের মতোই একটা ব্যাপক দেশাত্মবোধক উন্মেষ সরকার ও শিল্পীর মনোভাবে একটা সমন্বয় ঘটেছিল। ফলে কিছু স্মরণযোগ্য ফ্যাসিস্ট বিরোধী ছবি ও কিছু চমৎকার ডকুমেন্টারির উৎপত্তি হয়। যুদ্ধকালীন আরও কয়েকটি ভালো ছবির মধ্যে পুদোভকিনের জেনারেল সুভোরোভ ও দোভচেঙ্কো কৃত উদ্ভিদবিজ্ঞানী মিচুরিনের জীবনীচিত্রের নাম করা যেতে পারে। কিন্তু চিত্র নির্মাতার স্বাধীনতার অভাবে কোনোটাই মহৎ শিল্পের পর্যায়ে পৌঁছতে পারেনি। আইজেনস্টাইনের শেষ ছবি ইভান দ্য টেরিবল রচিত হয় এই যুগের মধ্যেই। 3 খণ্ডে পরিকল্পিত ওই বিশাল ঐতিহাসিক চিত্রের প্রথম খণ্ডটি 1944 সালে প্রদর্শিত হয়। দ্বিতীয় খণ্ডটির প্রকাশ স্তালিনের আমলে নিষিদ্ধ ছিল। কারণ সরকারি মতে পরিচালক নাকি ইভান চরিত্রে অতিরিক্ত নিশ্চিরতা আরোপ করে ইতিহাসকে বিকৃত করেছেন এবং প্রতিক্রিয়াশীল মনোভাবের পরিচয় দিয়েছেন। সৌভাগ্যক্রমে স্তালিনোত্তর যুগে ইভানের দ্বিতীয় পর্ব দেখে আমরা উপলব্ধি করি যে চলচ্চিত্রে কোনো শিল্পকৃতি যদি শেক্সপিয়ারের পংক্তিতে স্থান পাবার যোগ্যতা রাখে, তা তবে আইজেনস্টাইন রচিত 2 খণ্ডে অসমাপ্ত ইভানের জীবনীচিত্র। এই ছবি আদৌ চলচ্চিত্র কিনা, নাকি একে অপেরার ছাঁচে ঢেলে পরিচালক চলচ্চিত্র শিল্পের অবমাননা করেছেন, বা ইতিহাসকে বিকৃত করার অধিকার চলচ্চিত্র রচয়িতার আছে কিনা, ইত্যাদি অনেক অর্বাচীন তর্ক ইভানকে কেন্দ্র করে হয়েছে এবং এখনও হয়ে থাকে। সুখের বিষয়, মহৎ শিল্পকীর্তির স্থান চিরকালই সমালোচনার অনেক ঊর্ধ্বে। স্তালিনোত্তর যুগে সোভিয়েত সরকারের চলচ্চিত্র নীতি অনেকটা মোলায়েম হলেও সাম্প্রতিক সোভিয়েত চলচ্চিত্র কিছুটা নিষ্প্রভ বলে মনে হয়। বিশেষত আধুনিক জীবনযাত্রামূলক ছবিতে চরিত্রের পারস্পরিক সম্পর্কে প্রায়ই একটা অতিরিক্ত সরলীকরণ লক্ষ্য করা যায়। তবে মাঝে মাঝে এখনও প্রথম শ্রেণীর কাজ দেখা যায় ঐতিহাসিক বা জীবনীমূলক ছবিতে, আর দেখা যায় শেক্সপিয়ার, চেকভ, টলস্টয় গোত্রীয় সাহিত্যিকের নাটক বা উপন্যাসের ভিত্তিতে রচিত পিরিয়ড ছবিতে। এই সব দিক দিয়ে সোভিয়েত ছবি নিঃসন্দেহে অপ্রতিদ্বন্দ্বী, কারণ অভিনয় রীতির বৈচিত্র্য, আলোকচিত্র গ্রহণের লালিত্যে, সাজসজ্জা
ও দৃশ্যপটের বাস্তবানুগত্যে, রং ও সঙ্গীতের পরিমিতি, রুচিপূর্ণ ব্যবহারে সোভিয়েত ছবির সত্যি তুলনা নেই এবং কথা আগের মতোই এখনও প্রযোজ্য। তাই যেমন ভোলা যায় না আর্থ ছবিতে চাঁদনি রাতে খোলা মাঠে ভ্যাসিলির নাচের দৃশ্য, বা পোটেমকিনের ওডেসার সিঁড়িতে হত্যাকাণ্ডের শব্দহীন বিভীষিকা, তেমনি ভোলা যায় না চেরকাসভের ইভান স্মোকতুনভস্কির হ্যামলেট, বোন্দারচুকের ওথেলো। ভোলা যায় না নেভস্কি ও ইভানে প্রোকোফিয়েফের সঙ্গীত। ভোলা যায় না মিচুরিনে দোভোচেঙ্কোর রঙের ব্যবহার, হ্যামলেটে এনসিনোরের কেল্লা, ওয়াচ অ্যান্ড পিসে নাতাশার নাচের দৃশ্য। সোভিয়েত বিপ্লব পরিচয়, শারদীয় 1967।